ওলট পালট লাগিয়ে দিয়ে আরেকটা অভ্যুত্থান বা কিছু ঘটিয়ে ক্ষমতা দখল করতে। তারেক রহমানের ওপরও কিন্তু হামলা হওয়ার একটা সম্ভাবনা থাকে। একটা ইলেকশন না হয়ে সরকার না আসলে এই প্রশাসনের অবস্থা পরিবর্তন হবে না। ভারতের পরিস্থিতি কি বাংলাদেশের থেকে খুব ভালো? নমস্কার, ইনস্ক্রিপ্টে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচনমুখী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। তারেক রহমান দেশে ফিরেছেন, অন্যদিকে আবার খালেদা জিয়ার মৃত্যু। আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। দাদা, অনেক স্বাগত জানাই ইনস্ক্রিপ্টে। নমস্কার, নমস্কার। বাংলাদেশের যা পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি, সেখানে প্রথমে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে আবার একটা উত্তাল পরিস্থিতি দেখলাম, এবং তারেক রহমান দেশে ফিরলেন, আবার খালেদা জিয়ার মৃত্যু। আহ, নির্বাচনমুখী বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে? এখন এই তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যু এর মধ্য দিয়ে একটা যে বড় পট পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে, সেটা হচ্ছে যে একদম খাতায় কলমে বিএনপির সঙ্গে জামায়াতের সরাসরি লড়াইটা শুরু হয়ে গেল। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির একটা জামায়াতের তুলনায় একটা সখ্যতার সম্পর্ক ছিল, যেহেতু একসঙ্গে তারা দীর্ঘদিন জোট করেছেন এবং বিভিন্ন সময় জামাতের ওপর হামলা বা ইত্যাদি ঘটনা, গ্রেপ্তারি ইত্যাদির ঘটনায় খালেদা জিয়া যখন নেতৃত্বে ছিলেন তখন তার সমবেদনা জানিয়েছেন, সমর্থন করেছেন জামাতের আহ, বিরুদ্ধে, পুলিশি নির্যাতনের প্রতিবাদ করেছেন, এই ব্যাপারগুলো ছিল। কিন্তু তারেক রহমানের সঙ্গে জামায়াতের সম্পর্ক ততটা স্মুথ নয়, এবং বিশেষ করে 24শে অগাস্টের পর থেকেই সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে। আহ, কারণ বিএনপি তার আগে থেকেই, আসলে 2022 থেকেই বিএনপির সঙ্গে জামাতের একটা বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘদিনের যে জোট ছিল সেটা থেকে তারা আলাদা হয়ে যায় এবং বিএনপি নিজের মতো আলাদা করে পথ চলা শুরু করে, জোট করা শুরু করে। 2024-এর পর সম্পূর্ণ ইয়েটা পাল্টে যায় এবং আস্তে আস্তে জামাত এবং বিএনপি প্রায় সম্মুখ সমরে আসতে শুরু করে। এখন তারেক রহমানের আশাকে কেন্দ্র করে যেভাবে জামায়াত শিবিরের লোকজন অনলাইনে তারেক রহমানকে আক্রমণ করেছে, এবং এমনকি খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করেও তারা অনলাইনে যেভাবে বিদ্বেষ ছড়িয়েছে, নানাভাবে গুজব ছড়িয়েছে যে খালেদা জিয়া 3-4 দিন আগেই মারা গেছিলেন, ইচ্ছাকৃতভাবে বডি রেখে দেওয়া হয়েছিল, তারেক রহমান এই পুরো নাটকটা সাজিয়েছেন, এই সমস্ত নানা রকম জিনিস বলে সেটার মধ্য দিয়ে এটাই দেখাচ্ছে যে একদিকে জামাত খালেদা জিয়ার লিগাসিটাকে, মানুষের মধ্যে তার সম্পর্কে যে পজিটিভ সেন্টিমেন্ট গুলো আছে হুম। সেগুলোকে তারা একদিক থেকে ব্যবহার করতে চায়, আরেকদিকে তারেক রহমানকে তারা নানাভাবে কলুষিত করতে চায়। কারণ তারা এখন বিএনপিকে ছুঁড়ে ফেলতে চায়, বিএনপিকে যে করেই হোক ক্ষমতা থেকে আসা থেকে আটকাতে চায়। তো এই খালেদা জিয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত বিএনপি যে সুসম্পর্কের অধ্যায়টা, তার একটা ফর্মালি শেষ হলো। এবং আজকে আমরা দেখলাম যে খালেদা জিয়ার মৃত্যুর পর যে খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার এত খারাপ সম্পর্ক ছিল, যে খালেদা জিয়ার সম্পর্কে শেখ হাসিনা বিভিন্ন সময় প্রচুর কটূক্তি করেছেন, হুম। তাকে জেলে ঢুকিয়েছেন বিভিন্ন ক্ষেত্রেই, এবং অনেক ক্ষেত্রেই সেগুলো স্পষ্টতই মনে হয়েছে সাজানো মামলায় আহ, খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনা অনেক প্রতিহিংসামূলক আচরণ করেছেন। আবার এটাও ঠিক যে খালেদা জিয়ার যখন সরকার ছিল সেই সময় শেখ হাসিনার উপর একটা হামলা হয়েছিল, প্লেনের হামলা, যেটার জন্য শেখ হাসিনা আবার বিএনপিকে দায়ী করে থাকেন। তো এই সমস্ত তিক্ততা ইত্যাদি কাটিয়ে গতকাল কিন্তু এই ঘটনার পর শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় দুজনেই এই খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক হুম। প্রকাশ করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের এই অধ্যায় এটা শূন্যতার সৃষ্টি করলো। এগুলো তারা বলছেন, এবং তারাও সবাই আওয়ামী লীগের থেকে বলেছিল যে খালেদা জিয়ার জানাজা, আজকে তার জানাজা ছিল শেষ কৃত্য, যে আওয়ামী লীগের সমস্ত সমর্থকরাই সেখানে জড়ো হবে। এখন আহ, এই জামাত কেন্দ্রিক একটা, জামাত বিরোধী একটা বৃহত্তর জোট বাংলাদেশে নানাভাবে সেকুলার এবং প্রোগ্রেসিভ অংশগুলো তারা বাঁধার চেষ্টা করবে, এবং বিভিন্ন ক্ষেত্রে নানাভাবেই দেখা যাবে হয়তো সেই জোটের তারেক রহমানকে কেন্দ্রে রেখে এই সেকুলার প্রোগ্রেসিভ অংশগুলো আহ, জামাত বিরোধী একটা বৃহত্তর জোট গড়ে তোলার চেষ্টা করবে। সেক্ষেত্রে নানাভাবে আওয়ামী লীগের লোকজনও বিএনপির মিছিলে ভিড় বাড়াতে পারে। কারণ এইদিকে খুব স্পষ্ট হচ্ছে যে
এনসিপির নতুন এই হুম থেকে অভ্যুত্থান থেকে তৈরি হওয়া তরুণদের যে দল, দল সেই জাতীয় নাগরিক কমিটি, তাদের মধ্যে যে ডানপন্থী এবং মধ্যপন্থী বিভিন্ন রকম অংশ মিলেমিশে ছিল, সেই মধ্যপন্থী অংশটা সম্পূর্ণতই বেরিয়ে গেছে। এখন জাতীয় নাগরিক কমিটি শুধু ডানপন্থী অংশটাই বাকি আছে এবং তারা সরাসরি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে গেছে। হুম ফলে একদিকে তারা ওই জাতীয় নাগরিক কমিটি, এনসিপি এবং জামায়াত, তারা বিএনপি বিরোধী একটা বৃহত্তর ঐক্য, ইসলামী ঐক্য বানানোর চেষ্টা করবে। আবার আরেকদিকে বিএনপিকে কেন্দ্র করে সেকুলার প্রোগ্রেসিভ ফোর্স গুলো এটা করার চেষ্টা করবে। এখন বিএনপি কিভাবে এই নানা রকম পরিস্থিতিকে, এই কমপ্লেক্সিটিকে তারেক রহমান কিভাবে ডিল করেন, হুম সেটা একটা দেখার বিষয়। এখন তার মধ্যে আরো যে বিষয়গুলো এখনো রয়েছে সেটা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে দিন দেওয়া আছে ঠিকই, হুম কিন্তু দেশের আইন শৃঙ্খলা যা পরিস্থিতি, পুলিশ প্রশাসনের যেভাবে নিষ্ক্রিয় থেকেছে এবং তার ফলে যেভাবে দিনের পর দিন মব হিংসা হুম চলেছে, অনলাইন অ্যাক্টিভিস্টরা যেখানে সেখানে বা জামায়াত শিবিরের কর্মীরা যেখানে সেখানে উস্কে দিচ্ছেন। শুধু জামায়াত শিবির নয়, সেখানে ইসলামিক বিভিন্ন জঙ্গি গোষ্ঠীও আস্তে আস্তে সক্রিয় হয়েছে। এই আমলে অনেকেই জেল থেকে ছাড়া পেয়েছে। তাদের মধ্যে হিজবুত তাহরির বা আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট বা সেই ধরনের, তাদের প্রতি সহমর্মিতা আছে, এই ধরনের জঙ্গিরাও অ্যাক্টিভ হয়েছে। তারাও নানাভাবে পুলিশ প্রশাসনের মধ্যে দুর্বলতার সুযোগে নাশকতার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। নির্বাচনের আগে কিছু বড় কিছু ঘটানোর একটা পরিকল্পনা আছে, কারণ যে একটা অংশ, ইসলামিস্টদের একটা অংশ প্রচন্ডভাবে চায় নির্বাচনটা বানচাল করে দিতে, দিয়ে দেশে একটা সরাসরি ইরানের মতো ইসলামিক সরকার তৈরি করতে। তো তারা চায় আরেকটা দেশে অশান্তি লাগিয়ে দিয়ে, ওলট পালট লাগিয়ে দিয়ে আরেকটা অভ্যুত্থান বা কিছু ঘটিয়ে হুম ক্ষমতা দখল করতে। তো এই অংশটা নানাভাবে হুম করতে থাকবে। ফলে বিএনপির উপর বা তারেক রহমানের উপরও কিন্তু হামলা হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু একটা বিষয় যে এনসিপি জামাতের জোট, আহ, আমরা দেখেছি মানে গণ অভ্যুত্থানে যে সমস্ত প্রগতিশীল শিক্ষিত বাংলাদেশের মানুষরা তারা সমর্থন করেছে, তারা তারা কি এই বিষয়টাকে মেনে নেবে, সমর্থন জানাবে তাদের? না, আসলে ওরা একটাই শিবিরের অংশভূত হয়ে গেল। হুম এনসিপি এর মধ্য দিয়ে যে এনসিপি বাকি রইল সেটা বৃহত্তর জামাত হুম গোষ্ঠীরই, জামাত ক্যাম্পেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। তো সেক্ষেত্রে কি ফলে বিএনপির দিকে ঝোঁকার মানুষের সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে? সেক্ষেত্রে ওই প্রগতিশীল অংশটা বিএনপির দিকেই ঝুঁকবে। কিছু কিছু ছোটখাটো বাম দল আছে বটে, তারাও কেউ কেউ বিএনপির দিকে আস্তে আস্তে ঝুঁকছে নির্বাচনী ক্ষেত্রে। আলটিমেটলি গিয়ে আমার ধারণা নির্বাচন ক্ষেত্রে একটা পোলারাইজড নির্বাচনই হবে। সেখানে একদিকে একটু সেকুলার প্রোগ্রেসিভ এই অংশটা, মধ্যবিত্ত, শহুরে মধ্যবিত্ত, মফস্বলের মধ্যবিত্ত, এই অংশগুলো বিএনপি কে কেন্দ্র করে একটা জোট বাঁধবেন। আবার একটু ইসলাম কেন্দ্রিক যে হুম অংশগুলো বা নানাভাবে বিক্ষুব্ধ অংশগুলো, গ্রামীণ কিছু অংশে যেখানে ইয়ের সেই অর্থে আহ, আহ, উন্নয়ন বা শিক্ষার শিক্ষা, হ্যাঁ। জায়গাগুলো ভালোভাবে পৌঁছয়নি, সেই সমস্ত বেশ কিছু এলাকায়, সেই সমস্ত জায়গাতে জামাতকে কেন্দ্র করে একটা পোলারাইজেশন হবে। তো এটা খুবই স্পষ্টভাবেই একটা মেরুকরণের ভোট হতে চলেছে, যেখানে হয় বিএনপি পক্ষে নয় জামাত পক্ষে। এর মাঝে যারা হুম হুম দুপক্ষেরই সমালোচক তারা খুব একটা কিছু পাত্তা পাবেন না, কারণ এটা কারো কারো ক্ষেত্রে হয়ে যাবে একটা ইসলামী সরকার প্রথম তৈরি করার ব্যাপার, আবার কারো কারো ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে জামাতকে ঠেকানোর লড়াই। ফলে সেই জায়গা থেকে খুবই তীব্র মেরুকরণের নির্বাচন হতে চলেছে। মানে জামাত বিএনপির সম্মুখ সমর, এবং এক্ষেত্রে মনে হচ্ছে আওয়ামী লীগ তথা অন্যান্য বিভিন্ন অংশ যারা এখন নিষ্ক্রিয়, যারা সক্রিয়ভাবে রাজনীতি হুম করতে পারছেন না, তারা নানাভাবে বিএনপি কে সমর্থন জুগিয়ে অন্তত জামাতের সঙ্গে লড়াইটা জারি রাখার তারা চেষ্টা করবেন, এরকম একটা ইঙ্গিত আছে। কিন্তু ওই যে বললাম যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয় কিনা শেষ পর্যন্ত, সেইটা সেটা একটা একটা দেখার। বড় প্রশ্নচিহ্ন। যদিও এই সাম্প্রতিক এই প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার ঘটনার পর সরকারকে একটু হলেও সক্রিয় হতে দেখা গেছে। আর্মিও সম্ভবত একটু সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সক্রিয় যাতে না হয় সেই জন্য সরকারের উপর অনেক চাপ আছে।
আর্মির ওপর চাপ আছে, এইগুলোকে কাটিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন হলে আহ, সেটাই একটা বড় ব্যাপার আর কি। পজিটিভ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের সে- শান্তি ফেরার ক্ষেত্রে ক্ষেত্রে অন্তত। একটা বড় ব্যাপার, কারণ একটা নির্বাচিত সরকার থাকাটা এখন খুব একটা নির্বাচিত, কারণ ইম্পর্টেন্ট হয়ে দেশে দাঁড়িয়েছে। বহুদিন সেই অর্থে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি। হুম এখন অনেকেরই বলার চেষ্টা করছেন যে বর্তমানে প্রশাসনের যে অবস্থাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার ইয়ে নেই, অবস্থা নেই, কিন্তু এটাও ঠিক যে একটা ইলেকশন না হয়ে সরকার না আসলে এই প্রশাসনের অবস্থা পরিবর্তন হবে না। এই সরকার থাকাকালীন ইন্টারিম সরকারের হাতে কোনোভাবেই এই প্রশাসন এর থেকে বেশি উন্নত দেশের হবে হাল না। ফিরবে না না, বাংলাদেশের। ফিরবে না। ফলে একটা নির্বাচন হতেই হবে এবং একটা সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারলে তবেই সে প্রয়োজনে এই যে মব হুজ্জুতি চলছে হুম সেটার বিরুদ্ধে কঠোর হতে পারবে। আর এইটার বিরুদ্ধে যেখানে যেখানে যে যা পারছে নিজের মতো হাতে আইন তুলে নিচ্ছে, এইরকম হুম একটা পরিস্থিতি, সেখানে প্রশাসনের কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই। স্নিগ্ধেন্দুদা আরেকটা বিষয়, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে তার পাশের বাড়িতে হুম। মানে নিজের বাড়িতে তাপটা ঠিক অনুভব করা যায়। পড়শি দেশ একদম বাংলাদেশ। সেখানে যখন এমন পরিস্থিতি এবং আমরা দেখছি যে সংখ্যালঘু হত্যা, দীপু দাসের হত্যাকে কেন্দ্র করে কিভাবে পশ্চিমবঙ্গে কি ঘটছে, পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো হুম। তারা কিভাবে প্রতিবাদ জানাচ্ছে রাস্তায় হুম। নেমে। তো সামনে পশ্চিমবঙ্গেও নির্বাচন রয়েছে। তো বাংলাদেশের এই যে রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের 26-এর বিধানসভা ভোটে কি প্রভাব ফেলবে? এখন সেটা অনেকটাই ডিপেন্ড করছে যে রাজনৈতিক দলগুলো কিভাবে রিয়াক্ট করে তার উপর। ভারতের পরিস্থিতি কি বাংলাদেশের থেকে খুব ভালো? আমাদের এখানে তো একের পর এক, এক এক দিন এক একটা রাজ্যে আমরা এরকম গণপিটুনিতে হুম মৃত্যুর খবর পাচ্ছি। এই তামিলনাড়ুতে একজনকে পিটিয়ে মেরে দিচ্ছে, তো ওই কেরালায় আরেকজনকে পিটিয়ে মেরে দিচ্ছে, এই উড়িষ্যায় একজনকে পিটিয়ে মেরে দিচ্ছে, যেখানে যাকে বাংলাদেশি বলে সন্দেহ হচ্ছে ধরছে, হুম পিটিয়ে মেরে দিচ্ছে। এবং শুধু মুসলিম নয়, হিন্দু যুবকদের সঙ্গেও মূলত এমন ঘটনা ঘটছে। মুসলিমদের উপরেই বেশি, কিন্তু কিছু হুম কিছু ক্ষেত্রে হিন্দুদের উপরেও সেই হুম ইয়ে হুম হচ্ছে। তো এই যে দেশের বিভিন্ন প্রান্তেই এত ঘটনা ঘটছে এবং সবই হিন্দুত্ববাদীদের হাতে ঘটছে, এবং সেগুলো মূলত বিজেপি শাসিত রাজ্যতে ঘটছে, বা অবিজেপি রাজ্য হলেও হিন্দুত্ববাদীদের হাতেই ঘটছে। তো এই যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই রকম একটা নৈরাজ্য ভারত সরকার এবং বিজেপি প্রশাসন বিভিন্ন জায়গায় চলতে দিচ্ছে, সেটাকে কি আমাদের এখানকার বিরোধীরা হাইলাইট করতে পারছেন? এইটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। দীপু দাসের যে ঘটনা, সেটা তো একটা নারকীয় ঘটনা, মানে এইটা তো নৃশংস। বলার বিশেষণ সত্যি আমার কাছে নেই, কিন্তু আহ, এবং সে ঘটনা নিয়ে প্রতিবাদ হুম সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দেখা মাত্র করেছেন। হুম আহ, এটা মানে ওই যে ঘটনা, ওই যে দৃশ্য, হুম ওই সেখানে রিয়াক্ট না করে থাকা যায় কিন্তু না। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বুকে বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনগুলো এরা কি একটা ন্যারেটিভে এটা প্রচার করার চেষ্টা করছে? অবশ্যই তারা সিলেক্টিভলি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনাগুলি তুলে ধরছেন। এখন বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, তাতে হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষের উপর হচ্ছে, এবং আমরা যদি টোটাল তলিয়ে দেখি, খতিয়ান দেখি, হিসেব দেখি যে কোথায় কাদের উপর কত হামলা হলো, তাহলে তার খুব বেশি সংখ্যক কিন্তু হিন্দুদের ওপর নয়। মুসলিমরা মুসলিমদের, মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে রাজনৈতিক হামলা বিভিন্ন ভাবে হচ্ছে, এবং যাদের অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ আক্রান্তরাই আসলে মুসলিম, সেকুলার লিবারাল মুসলিম যারা, তাদের মধ্যে অবশ্যই হিন্দুরাও কেউ কেউ আক্রান্ত হচ্ছে, বিভিন্ন জায়গাতেই হচ্ছে। শুধু হিন্দুরা কেন, বাউলরা আক্রান্ত হচ্ছে, হুম মাজারে আক্রান্ত হচ্ছে, এই একের পর এক সুফি পীরদের মাজার আক্রান্ত হচ্ছে। এরা তো সবাই মাইনরিটি, হিন্দু মাইনরিটি, সুফি পীররাও মাইনরিটি, বাউলরাও মাইনরিটি, সবাই বিভিন্ন রকম মাইনরিটি। তাদের সবার ওপরই হামলা করছে ইসলামিক কিছু ছোট ছোট গোষ্ঠী, যারা কট্টর ইসলামে বিশ্বাসী, সেই নিয়ে এই টালমাটাল চলছে। এখন এখানকার হিন্দুত্ববাদী শক্তি বেছে বেছে শুধুমাত্র এই হিন্দুদের উপর হামলার ঘটনাগুলোকে এখানে তুলে আনছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার নিজের দেশে, আমার বাংলার মানুষ, আমার পশ্চিম বাংলার নাগরিক, যারা 3 প্রজন্ম এই রাজ্যের বাসিন্দা, তারা এই রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে কি পরিমাণ হেনস্থার শিকার হচ্ছেন, মার খাচ্ছেন, মরে যাচ্ছেন, একদম। যে ডিটেনশন সেন্টারে পড়ে থাকছেন, দেশ থেকে পর্যন্ত বার করে দেওয়া হচ্ছে হুম ন্যূনতম তাদের ইয়ে না করে, ভেরিফিকেশন না করে। আমরা এই এত বড় অনাচার চলছে আমার দেশের মাটিতে,
সেই নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে বিরোধীদেরকে কতটা কি ভূমিকায় আমরা পেতে দেখছি। তো সুতরাং কি ফলাফল বাংলাদেশের ঘটনা এখানে ফেলবে তা নির্ভর করছে ব্যাপকভাবেই যে বিজেপির যে ন্যারেটিভ, বিজেপির তো বলবো না, সংঘ পরিবারের, বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে কয়েক ডজন সংগঠন, সেই সার্বিক সংঘ পরিবার এবং তাদের গদি মিডিয়া, তারা সবাই মিলে যে ন্যারেটিভ তৈরি করছে, সেই ন্যারেটিভের মিথ্যাটাকে ভাঙতে, সেই ভাঁওতাগুলোকে ভাঙতে আমাদের এখানকার বিরোধী দলগুলি কি ভূমিকা নিচ্ছে, সেকুলার প্রোগ্রেসিভ তথাকথিত দলগুলি কি ভূমিকা নিচ্ছে, তার উপর অনেকটাই নির্ভর করবে যে নির্বাচনে কি হতে নির্বাচনের চলেছে। ন্যারেটিভে তার কি প্রভাব পড়বে।